উত্তম কুমার থেকে আরম্ভ করে উৎপল দত্ত থেকে আরম্ভ করে বহু শিল্পী এখানে শুটিং করে গেছেন এর আগে। এইসব বাড়িগুলো যে দেখেন, জমিদার বাড়ি, রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ি থেকে আরম্ভ করে আপনি যদি যান মুর্শিদাবাদের রাজবাড়ি, এগুলো সব রোমান আর্কিটেক্টের। হুগলি নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনা হল শ্রীরামপুর রাজবাড়ি। ডেনিশ শাসনকালে 18 শতকে এই অঞ্চল পরিচিত ছিল ফেডরিক্স নগর নামে। পরবর্তীতে বাঙালি জমিদারদের হাতে এই রাজবাড়ি হয়ে ওঠে ঐতিহ্য আর সংস্কৃতির কেন্দ্র। উঁচু স্তম্ভ, খোলা বারান্দা আর ইউরোপীয় স্থাপত্যে আজও লুকিয়ে আছে সেই সময়ের গল্প। সময় বদলেছে, কিন্তু শ্রীরামপুর রাজবাড়ি আজও নীরবে বয়ে নিয়ে চলেছে তার গৌরবময় ইতিহাস। সেই ইতিহাসই আরও একটু আমরা জেনে নিই, আরও গভীরে গিয়ে এমন একজন মানুষের কাছ থেকে, যিনি এই রাজবাড়ির ইতিহাসের সাক্ষী। নমস্কার, শান্তনু চৌধুরী বলছি। আজকে আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ি। তো এই গোস্বামী বাড়ি, আপনারা যে বাড়িটা দেখছেন আজকে রাজবাড়ি বলে পরিচিত, এটি করেন রঘুরাম গোস্বামী। রঘুরাম গোস্বামী একজন ব্যাংকার ছিলেন, সারা ভারতবর্ষব্যাপী তার ব্যাংক বিজনেস ছিল। সেইখান থেকেই তিনি অনেক মূলধন, অনেক অর্থ রোজগার করেন এবং এই বাড়িটি তৈরি করেন। এবং তার দুই ছেলে গঙ্গা প্রসাদ এবং গোপীকৃষ্ণ। গোপীকৃষ্ণই এই পরিবারের একজন সাকসেসফুল পুরুষ, এবং তার 5 ছেলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজা কিশোরীলাল গোস্বামী। রাজা কিশোরীলাল গোস্বামী রাজা টাইটেল পান ভারত সরকার বা ভারত সরকারের তরফ থেকে, এবং তার ছেলে টি.সি. গোস্বামী, তুলসীচন্দ্র গোস্বামী, যার নামে রাস্তাও আছে এখানে, এবং রাজা কিশোরীলালের নামে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির যে ভবনটা, রাজা কিশোরীলাল গোস্বামী মেমোরিয়াল হল। তারপরে এই রাজত্বটা আসে রাজা কিশোরীলাল এবং কিশোরীলালের যে যাদের ছেলের মধ্যে রয়েছেন নন্দলাল গোস্বামী, যার নামে নন্দলাল স্কুল, এবং নন্দলালের পরে আমরা আসছি নন্দলাল গোস্বামী, রাজা কিশোরীলাল গোস্বামী, রাজেন্দ্রলাল গোস্বামী এবং রাধিকালাল গোস্বামী। রাধিকালাল গোস্বামী আজীবন এই বাড়িতে তিনি সমৃদ্ধ করেছিলেন। এবং এই তুলসীচন্দ্র গোস্বামী ভারত সরকারের একজন অর্থমন্ত্রী হয়েছিলেন এবং কেমব্রিজ এবং হার্ভার্ডের তিনি মাস্টার ছিলেন এবং খুব দক্ষ বক্তা ছিলেন, এবং তার সময়টা খুব উজ্জ্বল সময়। তা এই হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, মানে প্রথম কিভাবে রাজবাড়ি। এবং তারপর আগে যদি আমরা পেছনে ফিরে যাই, শেওড়াফুলির রাজা মনোহরচন্দ্র রায়ের উদ্যোগে গোস্বামীরা এখানে প্রতিষ্ঠিত হন এবং জমিদারি পান। এবং যখন ডেনমার্কটা চলে যান, তখন রঘুরাম গোস্বামীর সময়ে তিনি প্রচুর মূল্য দিয়ে 5টি গ্রাম ক্রয় করেন। তার মধ্যে শ্রীপুর, চাতরা, আকনা, বল্লভপুর, মাহেশ, এই 5টি গ্রাম। এবং তারপরে আপনারা দেখছেন বংশ পরাক্রমে রাজবাড়ির সমস্ত ক্রিয়াদি, দুর্গাপুজো, এবং আজকে রাধামাধব রয়েছেন। রাধামাধব গিয়েছিলেন বাঁকুড়ার মহারাজা, সেই রাধামাধব আজও এখানে পূজিত হচ্ছেন। তা এখন আমরা রাজবাড়িকে দেখছি, রিসেন্টলি মিডিয়ার কল্যাণে সবাই ভূতের ভবিষ্যৎ শুটিং হয়েছিল, ওই দিয়ে দেখতে আসে। কিন্তু এই রাজবাড়ির যে আপনি নাট মন্দির দেখবেন, এইখানে ভারতবর্ষের বিখ্যাত মহাপুরুষরা এখানে উপস্থিত হয়েছেন, বক্তব্য রেখেছেন। এবং রাজা কিশোরীলালের পরও টি.সি. গোস্বামীর সময়, এবং আমি নামগুলো আলাদা করে বলছি না, সব মোটামুটি সমস্ত ভারতবর্ষের যারা প্রাণপুরুষ ছিলেন
কৃতি লোক ছিলেন তারা এখানে এসেছেন। আমি একটা নাম বলছি, যোগীবর লাহিড়ী মশাই। শুনেছি লাহিড়ী মশাই নাকি এখানে কয়েকবার এসেছেন, আচ্ছা। শ্যামাচরণ লাহিড়ী, আচ্ছা। যিনি ক্রিয়াযোগের প্রবর্তক। হ্যাঁ। তো যাই হোক, তা আমরা আজকে নামটা পেয়েছি কোথায়, ভূতের ভবিষ্যৎ। কিন্তু আমি ছোটবেলাতে দেখেছি উত্তম কুমার এ বাড়িতে শুটিং করে গেছেন, নিশীতে বইয়ের, উৎপল দত্তের ঝড়, সত্যজিৎ রায় এসেছিলেন এই বাড়ির, মানে আরেকটি বাড়ি আছে পাশে, আচ্ছা। বলাই গোস্বামীর বাড়ি, মানে নন্দলাল গোস্বামীর বাড়ি। হুম। তার ছেলে রমেশ গোস্বামী নামে হচ্ছে রমেশচন্দ্র গার্লস হাই স্কুল। হুম। এরকম তাদের অবদান প্রচুর আছে। হুম। তা সেইখানে আমরা দেখেছি নন্দলাল গোস্বামীর বাড়িতে খুব সম্ভবত অপরাজিতার শুটিং করেছিলেন সত্যজিৎ রায়, এবং ঘরে বাইরে শুটিং স্পট খুঁজতে এখানেও এসেছিলেন সত্যজিৎ রায়, বহুবার এই বাড়িতে এসেছেন। তাই আজকে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে গোস্বামী পরিবার, এবং তখন এটাকে ঠাকুর বাড়ি বলা হতো। আর রাজা এখনো এখনো তো এখনো এখানে ঠাকুর বাড়ি দুর্গাপুজো- বলা হ্যাঁ, হয়, হ্যাঁ, আচ্ছা, এখনো দুর্গা উৎসব হয়। আচ্ছা। বহু প্রাচীন দুর্গা উৎসব, শতাধিক বছর নয়, প্রায় 400 বছর ছুঁই ছুঁই করা। আর একটি এখানে এই গোস্বামী পরিবারের একটি ব্রাঞ্চ আছে, পুরনো বাড়ি বলে বিখ্যাত, সেখানে 420 বছরের সেটা দুর্গা সেটা পুজো কোথায় হচ্ছে। আছে সেটা? সেটা একটু পাশেই আছে, আমি বলে আচ্ছা। দেবো। আচ্ছা। এখানে অনেকগুলো গোস্বামী বাড়ি আছে, কিন্তু নিউক্লিয়াস হচ্ছে এইটাই, আচ্ছা। এখানেই সব থাকতেন। আচ্ছা। পরে নন্দলাল গোস্বামী আলাদা বাড়ি করেন, রমেশচন্দ্র গোস্বামী, নন্দলাল গোস্বামী। রাজা কিশোরীলাল গোস্বামীর বড় প্যালেস আছে, এখন সেটা বিবেকানন্দ নিধি, হ্যাঁ, হ্যাঁ। তিনি রাজা উপাধি পেয়েছিলেন। আচ্ছা। এবং তার ছেলে তুলসীচন্দ্র গোস্বামী ভারতবর্ষে খুব বিখ্যাত লোক ছিলেন, এবং তিনি নট অনলি হাবাটের, তিনি একজন বিখ্যাত বার অ্যাটলল ছিলেন। তিনি কিছু কিছু কেস নেতাজির হয়ে করেছিলেন, যদিও তিনি পরবর্তী ক্ষেত্রে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন যখন ওই টেম্পোরারি একটা মন্ত্রিত্ব হয়েছিল স্বাধীনতার আগে। তা তুলসীচন্দ্র গোস্বামী পশ্চিমবাংলায় বিভিন্ন বড় বড় পোস্ট হোল্ড করেছিলেন। এবং এখানে সুভাষচন্দ্র বসু তো এসেছেন বলে। সুভাষচন্দ্র বোস নিয়ে এসেছেন তুলসী গোস্বামীর আমলে। এই বাড়ি কি পাশের ওই বাড়ি হতে পারে সেটা আমার কাছে ক্লিয়ার নয়। আচ্ছা। তবে তখনকার মাইকেল মধুসূদন থেকে আরম্ভ করে সব মহান পুরুষরাই তাদের পদধূলি পড়েছে এই বাড়িতে। রাজবাড়ি, কিন্তু এখন যেটা বিবেকানন্দ নিধি, সেই বাড়িতেও তারা এসেছেন। আচ্ছা। তা আজকে আমি দেখি দুর্গাপুজোর সময় দলে দলে বাচ্চা টিনেজাররা আসে, তারা সেলফি করেন, ভূতের ভবিষ্যৎ না। এর আগে অনেক বই হয়েছে, অনেক বিখ্যাত, অ্যান্টনি ফিরিঙ্গি, অ্যান্টনি উত্তম কুমার। কবিয়াল, আচ্ছা, আচ্ছা। অ্যান্টনি ফিরিঙ্গি, শোনা যায় এই অ্যান্টনি কবিয়াল সশরীরে এখানে এসেছিলেন, আচ্ছা। রাজবাড়ির বাগানে তিনি প্রোগ্রাম করেছিলেন। এবং অ্যান্টনি শ্রীরামপুরের গোসাই বাড়ি বলে একটা লাইনও আছে গানের মধ্যে। হুম। তাই সব মিলেমিশে বলতে গেলে তো সারা দিন চলে যাবে এখানকার ইতিহাস, কিন্তু যেটুকু আমি জানি এবং খুব তথ্যমূলক তথ্যগুলো জানি, এবং খুব সাপোর্টিভ আমার কাছে প্রমাণও আছে, সেইগুলো দিয়ে বলছি। আজ রাজবাড়ি নামে ঠাকুরবাড়ি রাজবাড়ি হয়েছে, রাজবাড়ি তো নিশ্চয়ই, কারণ রাজা কিশোরীলাল গোস্বামীর একটা অংশ, পরে ওনারা ওই বাড়িটা করেন। তা সব মিলেমিশে আজকে গোস্বামী পরিবারের অবদান তো আছেই। এখানে শিব আছে, শিব মন্দির আছে। এই শিব মন্দিরটা দিয়েছিলেন মনোহর চন্দ্র রায় সারাপুলি প্রতাপ বোবারশাহী রাজা, আচ্ছা। তার যার প্রতিষ্ঠিত নিস্তারিণী মন্দির নিস্তারিণী সারাপুলিতে। কালীবাড়ি হ্যাঁ। নিয়ে আচ্ছা। এবং তার পরবর্তী ক্ষেত্রে শিব মন্দিরটাও ওনাদের দেওয়া, এবং ওই মাঠটা শিবোত্তর বলে তিনি দিয়েছিলেন। তা যাই হোক, ইতিহাসটা বিরাট, বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমি একটা সংক্ষিপ্ত ভাষা ব্যাপার বললাম শ্রীরামপুর রাজবাড়ি সম্পর্কে, এবং অনেক মহান পুরুষ শুধু আসেননি, এইখান থেকে অনেক মহান পুরুষও রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম রাজা কিশোরীলাল গোস্বামীর পর তুলসীচন্দ্র গোস্বামী, তারপর কানাইলাল গোস্বামী, তিনি এমএলসি ছিলেন এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন। আজকে এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা হাজার হাজার মানুষ আসে সেই পুরনো ইতিহাসটা ঘাঁটতে, বিল্ডিংটা দেখতে, কিন্তু সব শেষে মনে হয় তবে কি ভূতের ভবিষ্যৎ দিয়ে রাজবাড়ি নাম করলো না, রাজবাড়ির অনেক ইতিহাস আছে। উত্তম কুমার থেকে আরম্ভ করে, উৎপল দত্ত থেকে আরম্ভ করে বহু শিল্পী এখানে শুটিং করে গেছেন এর আগে।
বাড়িতে আসছি। এইসব বাড়িগুলো যে দেখেন, জমিদার বাড়ি, রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ি থেকে আরম্ভ করে আপনি যদি যান মুর্শিদাবাদের রাজবাড়ি, এগুলো সব রোমান আর্কিটেক্টের। কিন্তু হুগলি জেলায় অনেক রাজবাড়ি আছে, কিন্তু সাত মহলা বলে যাতে, এইটা আমরা দেখেছি সাত মহলই ছিল। এই যে বাড়িটায় দাঁড়িয়ে আছে এটা 4টে মহল ছিল, আপনারা প্রথম মহলে আমরা এসেছি, আর পাশের বাড়িতে ছিল 3টে মহল। হুম। যদিও ডেমোলিস্ট হয়ে গেছে ওটা 79-এ। হুম। এই 4টে প্লাস 3টে নিয়ে টোটাল 7টা মহল ছিল। আচ্ছা। তা আমরা রূপকথার গল্পে বা ইতিহাসে একটা কথা খুব শুনি, সাত মহলা। হ্যাঁ। তা সাত মহলটা কিন্তু আমরা এখানে দেখেছি, 7টা মহল প্লাস অন্যান্য মহল তো ছিল, এক একটা বাড়ি 2-3টে করে মহল। যেমন যেটা বিবেকানন্দ নিধি আছে, হুম। রাজা কিশোরীলাল গোস্বামী, যেটা গঙ্গা দর্শন হয়েছে, হুম। কানাইলাল গোস্বামী বাড়ি, এগুলো একটা প্যালেস ছিল। হুম। একাধিক প্যালেস, এখানে পুরনো বাড়ি রয়েছে যেখানে 420 বছরের দুর্গা পুজো হয়, হুম। তাদের সব থেকে পুরনো ওইখান থেকেই শুরু হয়। হুম। তারপর ভাঙতে ভাঙতে গোস্বামীরা একটার পর একটা প্রাসাদ তৈরি করেন, কিন্তু শুরু ওইখানে। 420 বছরের দুর্গা পুজো প্রমাণ করে শ্রীরামপুরের সব অনেক পুরনো কালচার এসেছে। শ্রীরামপুরের পুরনো কালচার বলতে দুটো জিনিসকে আমরা তো শ্রীরামপুর কলেজ তো 203 বছর না 4 বছর হবে। এই সব থেকে পুরনো কালচার হয়েছে মাহেশের জগন্নাথ, 600 বছর। হ্যাঁ। তারপরে গোস্বামী কালচার 400 সামথিং। হুম। হ্যাঁ, তাই আর আপনি যেটা আমি বলতে চাই, এতক্ষণ বলছিলাম সাত মহল, আমার বন্ধুকে বললাম সাত মহল কাকে বলে সেটা আমরা দেখেছি। হুগলি জেলায় একমাত্র সাত মহল বলতে এই দুটো বাড়ি নিয়েই ছিল, 4 মহল, 3 মহল, 7 মহল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। ধন্যবাদ।